হ্যালো সবাইকে। এর আগের ক্লাসে আমরা কিন্তু অভিযোজন শুরু করে ফেলেছি, যেখানে আমরা অভিযোজনের যে প্রথম উদাহরণ অর্থাৎ অঙ্গ সংস্থানগত অভিযোজন এই প্রথম উদাহরণটা জেনেছিলাম। আজকে আমরা দ্বিতীয় উদাহরণটা সম্পর্কে ডিটেলসে জানব। দ্বিতীয় উদাহরণটার নাম হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। কাকে বলছে শারীরবৃত্তীয় অভিযোজন? সংজ্ঞাটা কি? এর সংজ্ঞাটা হলো যে পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের প্রধানত পরিবেশটাকেই কেন্দ্র করে যত সমস্ত অভিযোজন ঘটে, পরিবেশে বেঁচে থাকার জন্য জীবের শারীরবৃত্তীয় পদ্ধতির সুবিধাজনক উন্নত ও স্থায়ী পরিবর্তনকে তাদের শারীরবৃত্তীয় মানে শরীরের বাইরে এবং অভ্যন্তরে যে শারীরবৃত্তীয় পরিবর্তন, শারীরবৃত্তীয় পদ্ধতির এই পদ্ধতিটাকে মনে রাখতে হবে, এর সুবিধাজনক ও উন্নত হতেই হবে এবং স্থায়ী পরিবর্তনকে শারীরবৃত্তীয় অভিযোজন বলে। পরিবর্তনটা যাতে স্থায়ী হয়, যেটা পরিবর্তন ঘটলো সেটা যেন স্থায়ী থাকে, পার্মানেন্ট থাকে। তো এই শারীরবৃত্তীয় অভিযোজনের কয়েকটা উদাহরণ আমাদের মোস্ট অফলি জানতে হবে। প্রথম উদাহরণ বলছে সুন্দরী গাছের লবণ সহনের অভিযোজন। আমরা সুন্দরী গাছের নাম প্রত্যেকেই জানি, ম্যানগ্রোভ অরণ্যে বা সুন্দরবনে এই গাছ কিন্তু দেখা যায়। এবার জানো তোমরা যে সুন্দরবন এলাকায় সমুদ্রের কিন্তু জল সুন্দরবন এলাকায় প্রবেশ করে যায়। প্রায় বেশিরভাগ সময় সুন্দরবন এলাকাটা কিন্তু জলের মধ্যে, মানে সেখানে জল বেশিরভাগ থাকে, কিন্তু খুব অল্প টাইম সেখানে কিন্তু শুকনো মাটি থাকে। সব সময় সেখানে যেহেতু সমুদ্রের জল প্রবেশ করতে থাকে, তাই সেখানকার মাটি কিন্তু নরম এবং নোনতা, এবং সমুদ্রের জল কি হয়, লবণযুক্ত হয়। এবার লবণযুক্ত জল যেহেতু বারবার সেখানে প্রবেশ করে, তাই সেখানকার মাটিও কিন্তু অধিক লবণযুক্ত হয়ে যায়, আর সেই মাটিতে সুন্দরী গাছ কিন্তু থাকে। এবার সেই মাটির অধিক লবণ, একটা মাটিতে যদি অধিক লবণ থাকে তো সেই মাটিতে কিন্তু গাছ কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না, যদি সেই অধিক লবণ সহনকারী গাছ না হয় উদ্ভিদটি। তো সুন্দরী হলো এমন একটি গাছ যে অধিক লবণ সহন করতে পারে। তাই এই গাছটি ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু অধিক লবণযুক্ত মৃত্তিকার মধ্যেও কিন্তু থাকতে পারে। সেখানে এটি বিভিন্ন অভিযোজনের মাধ্যমে গাছটি বড় হয় এবং সেখানে বংশবিস্তার সৃষ্টি করে। তো এই সুন্দরী গাছের ক্ষেত্রে কয়েকটি অভিযোজন। লবণ সহনের, লবণটা কি করে সে সহন করছে? প্রথম অভিযোজন মূলের অভিযোজন। আমরা জানি যে সুন্দরী গাছ ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় কি, এখানে যদি একটা সুন্দরী গাছ থাকে, এটা ধরে নাও একটা সুন্দরী গাছ, এর গাছের আমরা নর্মালি গাছের মূল কিভাবে দেখি, নাকি মাটির নিচে এইভাবে থাকে, কিন্তু সুন্দরী গাছের ক্ষেত্রে দেখব এই মূলটা উপরে উঠে এইভাবে এখানে থাকবে, এখানে কিন্তু মাটির উপরে এই মূলগুলো উঠে যায়। ঠিক আছে, সুন্দরী গাছের মূলগুলো মাটির উপরে উঠে আসে, সেগুলো মাটির উপরে এসে থাকে। আর এদের সুন্দরী গাছের মূলে একটা করে কি থাকে, বা একটা না অনেকগুলো করে কি থাকে, শ্বাস ছিদ্র থাকে সুন্দরী গাছের মূলে। কেন থাকে? কারণ মাটির নিচে যেহেতু সমুদ্রের জল সবসময় এসে সেখানে সমুদ্রের জল প্রবেশ করে যায়, তাই মাটি অতিরিক্ত লবণাক্ত থাকে। এই সুন্দরী গাছের মূলগুলো সেই অতিরিক্ত লবণযুক্ত মাটিতে বেঁচে থাকার জন্য তাদের মূলগুলোকে কিন্তু মাটির ওপরে নিয়ে আসে। তো এই হলো মূলের অভিযোজন, অতিরিক্ত লবণ যাতে সহন করতে পারে তাই জন্য তাদের মূল কিন্তু মাটির উপরে উঠে আসে। আর আরেকটা হচ্ছে কাণ্ডের অভিযোজন। এই যে তাদের কাণ্ড, যখন একটি সুন্দরী গাছের মধ্যে লবণের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যায়, কারণ তারা লবণাক্ত মাটিতে বসবাস করে, তখন কি হয়, এই যে কাণ্ড সুন্দরী গাছরা তাদের কাণ্ডের মাধ্যমে লবণকে কিন্তু বাষ্পমোচনের মাধ্যমে, জলীয় বাষ্পের মাধ্যমে সেটাকে বাইরে বের করে দেয়। এটা হচ্ছে কাণ্ডের অভিযোজন। আরেকটা হচ্ছে পাতার অভিযোজন। পাতা কি? এই যে বললাম কাণ্ডের মতোই কিন্তু পাতাগুলোও কাজ করে। আমরা জানি কি বাষ্পমোচন ঘটে গাছগুলোর মধ্যে, যেখানে পাতার মাধ্যমে জলীয় বাষ্প গাছ থেকে বেরিয়ে যায়।
গাছের জল জলীয় বাষ্পের মাধ্যমে পাতার মাধ্যমে বাইরে বেরিয়ে বায়ুমণ্ডলে মিশে যায়। এবার এই সুন্দরী গাছের ক্ষেত্রে এরা যেহেতু লবণাক্ত মৃত্তিকাতে বেড়ে ওঠে, তাই সেই মৃত্তিকাতে তারা বেঁচে থাকার জন্য নিজেদের দেহে লবণের মাত্রাকে বজায় রাখার জন্য, যেন লবণের পরিমাণ অতিরিক্ত না হয়ে যায়, আর যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে তাদের পক্ষে বেঁচে থাকা একটু কঠিন হয়ে যাবে, তাই তারা কি করে তাদের পাতার মাধ্যমে বাষ্পমোচনের মাধ্যমে নিজেদের দেহে যে অতিরিক্ত লবণটা সঞ্চিত হয়ে আছে সেটাকে তারা কিন্তু বাইরে বের করে দেয় পাতার মাধ্যমে। তো কীভাবে? একটা হচ্ছে মূলের অভিযোজন, মূলগুলো কিন্তু মাটির উপরে উঠে আসে যাতে বেশি লবণ তাদের মধ্যে না প্রবেশ করতে পারে। আরেকটা হচ্ছে কাণ্ডের অভিযোজন, অতিরিক্ত লবণটাকে তারা বাইরে যেন বের করে দিতে পারে। আর হচ্ছে কি পাতার অভিযোজন, ঠিক আছে। আরেকটা উদাহরণ কি, এরপরে উদাহরণ হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজনের উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজন। আমরা জানি কি উট এটি কেমন এলাকায় বসবাস করে, কেমন এলাকায় এদেরকে রাখা হয়? মরু এলাকায় এরা চলাচল করে, সেখানে তাদেরকে জিনিসপত্র বহন কার্যে তাদেরকে ব্যবহার করা হয়। তো এই উট আমরা মরু অঞ্চলে গেলে কি দেখব? সেখানে কিন্তু জলের পরিমাণ খুবই কম, সেখানে জল পাওয়া অনেকটাই কঠিন হয়ে যায়। তো এই যে উট, এরা কি সব দিন জল পায়? এদেরকে কি প্রতিদিন জল খাওয়ানো হয়? না, এরা আজকে যদি জল খেলো তো আজকের পরে একেবারে 6-7 দিন পরে আবার কিন্তু জল খেতে পাবে। দীর্ঘ কয়েকদিন তাদেরকে জল না খেয়ে থাকতে হয়। তো এই উটরা কি করবে, যেহেতু তাদেরকে দীর্ঘ কয়েকদিন ধরে কয়েকদিন ধরে জল না পান করে থাকতে হচ্ছে, তাই এরা কি করে, যেদিন তাদেরকে জল খাওয়ানো হয় সেদিন তারা একসঙ্গে অনেকটা জল কিন্তু খেয়ে নিতে পারে। তো সেই জলটাকে কি করে তারা পাকস্থলীর মধ্যে সঞ্চয় করে রাখে। সেই জলটা যতদিন তারা জল খেতে না পাবে সেই জলটাকে তারা ব্যবহার করবে। আমরা কি করি, একবার যদি জল খেয়ে নিলাম তাহলে সেটা কিন্তু আর ব্যবহার করা যাবে না। কিন্তু উটের ক্ষেত্রে তারা একবারে অনেকটা জল সংগ্রহ করে নেয় এবং সেটাকে তারা পাকস্থলীর মধ্যে সঞ্চয় করে রাখে, আর পরবর্তীতে যখন তারা জল পায় না সেটাকে ব্যবহার করে। তো দেখো এদের মধ্যে কি কি অভিযোজন দেখা যায়। একটা হচ্ছে ঘাম ক্ষরণ নিয়ন্ত্রণ। এই উট এদের কিন্তু আমাদের ক্ষেত্রে 40°C, আমাদের মানুষের ক্ষেত্রে 40°C আমাদের সহ্য হয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে 40°C আসা মাত্র আমাদের গা থেকে ঘাম ঝরতে থাকে, কিন্তু উটের ক্ষেত্রে প্রায় 49°C উষ্ণতাতেও এদের ঘাম ক্ষরণ হয় না। কারণ ঘাম যদি বেশি ক্ষরণ হয় তাহলে দেহের মধ্যে যে জল সঞ্চিত থাকবে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আর জল যদি বাইরে বেরিয়ে যায় তো দীর্ঘ কয়েকদিন তাদেরকে যেহেতু জল না পান করে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে জলাভাব দেখা যাবে। তো তারা জলটাকে যেহেতু সঞ্চয় করে রাখতে জানে, তাই তাদের ক্ষেত্রে কিন্তু বাইরের উষ্ণতার সঙ্গে তাদের দেহের উষ্ণতা পরিবর্তিত হয়ে, মানে সমান হয়ে কিন্তু তারা কিন্তু কী করে নিজের দেহের ঘাম ক্ষরণ নিয়ন্ত্রণ করে। যেমন 49°C উষ্ণতাতেও তাদের কিন্তু ঘাম ক্ষরণ হয় না। আর এটা হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে জলীয় বাষ্পের নির্গমন নিয়ন্ত্রণ, যেটা করে নাসাপথ। আমাদের ক্ষেত্রে উট ছাড়া বা অন্যান্য কোনো জীবেদের ক্ষেত্রে দেখব যে আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু জলীয় বাষ্প বাইরে বের হয়। আমরা যে প্রতিটা মুহূর্তে নিঃশ্বাস ছাড়ছি, এই নিঃশ্বাস ছাড়ার মাধ্যমেও কিন্তু আমাদের দেহ থেকে জলীয় বাষ্প অর্থাৎ জলটা বাইরে বের হয়ে যাচ্ছে। কিন্তু উটের ক্ষেত্রে তো উটদেরকে জল তো নিজেদের মধ্যে সঞ্চয় করে রাখতে হবে, তাই তাদের নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু জলীয় বাষ্প নির্গমন হয় না। এটাতে কে সাহায্য করে? জলীয় বাষ্পকে আটকাতে সাহায্য করে নাসাপথ। এটা যে নিঃশ্বাসের মাধ্যমে যে জলীয় বাষ্পটা বের হবে সেটাকে সে পুনরায় সঞ্চয় করে নিতে সাহায্য করে নাসাপথ। 3 নম্বর বলছে কুজের সঞ্চিত ফ্যাটের জারণ। আমরা জানি বা দেখেছি যে উটের কিন্তু কুজ থাকে, সেখানে কি থাকে, সেখানে কিন্তু ফ্যাট সঞ্চিত থাকে। যখন তাদের মধ্যে জলের অভাব সৃষ্টি হয়, পাকস্থলীতে যে সঞ্চিত জল ছিল সেটা যখন শেষ হয়ে যায়, তারা বাইরে থেকে যে জলটা সঞ্চয় করেছিল সেটা যখন শেষ হয়ে যায়, তখন তারা ফ্যাটের জারণ ঘটায়। ফ্যাটের জারণ ঘটিয়ে কি হয়, সেখান থেকে জলের সৃষ্টি হবে, সেখান থেকে যে জল সৃষ্টি হলো সেটাকে তারা ব্যবহার করবে নিজেদের দেহকে টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে, তো হচ্ছে ফ্যাটের জারণ। এরপরে
এরা একবারে প্রায় 36 লিটার জল পান ও পাকস্থলিতে সঞ্চয় করে রাখতে পারে। আমি বললাম যে পাকস্থলিতে সঞ্চয় করে রাখতে পারে, অনেকটা জল পান করতে পারে, কিন্তু বলিনি যে কত লিটার। এখানে বলা হচ্ছে 36 লিটার, একসঙ্গে প্রায় 36 লিটার একবারে জল পান করতে পারে। ঠিক আছে, সেটাকে কী করে পাকস্থলিতে সঞ্চয় করে রাখে, সেটা কিন্তু একবারে পান করে দিল একদিনে শেষ এমনটা না, কিন্তু পাকস্থলিতে সেটা সঞ্চয় করে রাখলো। এখন যতদিন তারা জল না পান করতে পারবে ততদিন সেটাকে তারা ব্যবহার করবে। লাস্ট বলছে গাঢ় মূত্র ত্যাগ। এই উটরা কিন্তু গাঢ় মূত্র ত্যাগ করে, কারণ মূত্র যত গাঢ় হবে তাদের মধ্যে তখন তত জলের ক্ষয় কম হবে। জলের ক্ষয় কম করার জন্য তাদের মূত্র কিন্তু খুব গাঢ় হয়। ঠিক আছে, তো এই হচ্ছে উটের অতিরিক্ত জলক্ষয় সহনের অভিযোজন। এবার এই শারীরবৃত্তীয় অভিযোজনের ক্ষেত্রে লাস্ট আরেকটা উদাহরণ আমরা জানবো, যার নাম হচ্ছে উটের আরবিসি। উটের আরবিসি এর অভিযোজন। এক্ষেত্রে কি দেখবো যে উটের যে আরবিসি, আরবিসি কি, এটা কিন্তু জল, আমরা যখন জল পান করি তখন সেটা কিন্তু সেখানে গিয়ে সঞ্চয় হয়, এই আরবিসিতে গিয়ে সঞ্চয় হয়। তো এই যে আরবিসি, এটা কি আমাদের নর্মাল মানুষদের ক্ষেত্রে আরবিসি এর পরিমাণ 150% হয়। 150, সাধারণ ক্ষেত্রে 150% জল আরবিসি সঞ্চয় করে রাখতে পারে। এর বেশি হলে আরবিসি কিন্তু ফেটে যাবে। মানে দীর্ঘ কয়েকদিন ধরে যদি জল পান না করে থাকা যায় এবং দীর্ঘদিন জল পান না করে পিপাসায় থেকে যখন হঠাৎ করে অনেকটা জল পান করা যাবে তখন কিন্তু আরবিসি এর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় 150%-র উপরে গেলে জলের পরিমাণ। কিন্তু উটের ক্ষেত্রে 240%, যেটা 150%-এর থেকে অনেকটাই বেশি, প্রায় 100% বা 90% আকারে 240% বৃদ্ধি পেতে সক্ষম উটের আরবিসিটি প্রায় আকারে 240% বৃদ্ধি পেতে সক্ষম। কারণ বৃদ্ধি তো পেতেই হবে, কারণ উটদেরকে কী করতে হবে, তাদেরকে তো জল সঞ্চয় করতে হবে নিজের মধ্যে যখন জল পাবে, তাই জন্য। আর হচ্ছে এটি হয় ডিম্বাকার প্রকৃতির। উটের আরবিসি কেমন হয়, ডিম্বাকার প্রকৃতির হয়, যাতে জলাভাব যখন হবে, জল কম পাওয়ার সময়ও এই আরবিসি যাতে টিকে থাকতে পারে আর উটের মধ্যে জলাভাব যেন না সৃষ্টি হতে পারে। তাই জন্য এই আরবিসি কিন্তু উটের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। এটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। আরেকটা অভিযোজন পরের দিন আমরা জানবো। তো আজকের যেটা অভিযোজন আজকে পড়ালাম সেটা তোমরা রেডি রাখবে এবং নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।